ইরানের ব্যাপারে পশ্চিম এশিয়ার দেশগুলোর বিশ্বাসযোগ্যতা বৃদ্ধির প্রতি এক নজর। গাজায় স্থায়ী সামরিক ঘাঁটি নির্মাণ করছে ইসরায়েল। আসামে পুরোপুরি নিষিদ্ধ হচ্ছে গরুর মাংস। যুদ্ধাপরাধের অভিযোগ, বিদেশ ভ্রমণে সেনাদের সতর্ক করল ইসরায়েল। ইসরায়েলের মিত্র আমেরিকার উপর ইয়েমেনিদের বড় আঘাত। এবং সরকার পতনের ট্রাম্প কার্ড এখনও ইমরানের কাছেই, দাবি বোনের। পশ্চিমবঙ্গে বাংলাদেশের পতাকা অবমাননার অভিযোগ, আটক 3। ইরানের ব্যাপারে পশ্চিম এশিয়ার দেশগুলোর বিশ্বাসযোগ্যতা বৃদ্ধির প্রতি এক নজর। ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাতের যে ইতিবাচক একটি দিক ছিল তা হলো ইরানের সামরিক প্রতিরক্ষা কৌশল সম্পর্কে প্রতিবেশী দেশগুলোর মধ্যে বিশ্বাসযোগ্যতা সৃষ্টি। রিপোর্ট অনুযায়ী সৈয়দ মোহাম্মদ হোসেইনি আরমান পত্রিকায় একটি নিবন্ধ লিখেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সাম্প্রতিক ঘোষিত নীতিতে তেহরান প্রতিরোধ ফ্রন্টে ইরানের পারফরম্যান্স এবং প্রতিবেশীদের সাথে ইরানের পারফরম্যান্সের মধ্যে পার্থক্য খোঁজার চেষ্টা করেছে, এমনকি এগুলোকে একে অপরের পরিপূরক হিসেবে দেখানো যাবে। তাই এক্ষেত্রে ইরানের যুক্তি ছিল যে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা হলো প্রতিরোধ চালিয়ে যাওয়ার ক্ষমতা এবং এই অঞ্চলের স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখা, ইহুদিবাদী শাসক গোষ্ঠীর সম্প্রসারণবাদী নীতির মোকাবেলা করা। ইরান এটা দেখানোর চেষ্টা করছিল যে আমেরিকা ও ইসরায়েলের মধ্যে তেহরানের অবস্থান বাস্তবসম্মত, কিন্তু অন্যদিকে তারা প্রতিবেশীদের প্রতি আদর্শবাদী যুক্তি অনুসরণ করে। 7ই অক্টোবরের পর ইহুদি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিরোধ ফ্রন্টে সংঘাতের সক্রিয়তা এবং ইরান ও ইহুদিবাদী শাসক গোষ্ঠীর মধ্যে যে ধারাবাহিক সংঘর্ষ হয় এর আগে ইতিবাচক ও নেতিবাচক দিক ছিল। এর মধ্যে একটি ইতিবাচক দিক ছিল সামরিক দিক থেকে ইরানের প্রতিরক্ষা কৌশল সম্পর্কে প্রতিবেশী দেশগুলোর মধ্যে বিশ্বাসযোগ্যতা সৃষ্টি। প্রতিরোধের যুক্তি থেকে যার আওতায় ট্রু প্রমিস 1 এবং ট্রু প্রমিস 2 উন্মোচিত হয়েছে। ইরান যুদ্ধে সম্প্রসারণ চায় না বলে দৃঢ়ভাবে তার দাবি করেছেন। সার্বভৌম এবং আঞ্চলিক অখণ্ডতাকে রক্ষা করার জন্য তারা দৃঢ় প্রতিজ্ঞ। এই দেশটি প্রতিবেশী দেশ এবং অঞ্চলের কাছে উপস্থিত হয়েছিল এবং দেখিয়েছিল যে কিভাবে ইসলামিক প্রজাতন্ত্র ইরান সামরিকভাবে ইহুদিবাদীদের দ্বারা হুমকির সম্মুখীন হয়েছিল এবং কিভাবে তারা এই হুমকিগুলোর প্রতিকারের যুক্তি নিয়ে সিদ্ধান্তমূলকভাবে খবর জানিয়েছে। আরব দেশগুলো বিশেষ করে সৌদি আরব এবং মিশর দ্বারা ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আক্রমণের নিন্দা এবং তুর্কি সরকারের স্বীকার করা যে ইহুদিবাদী শাসকদের বিরুদ্ধে ইরানের জবাব দেওয়ার অধিকার রয়েছে ইরানের সামরিক শক্তির প্রতিরক্ষামূলক প্রতিবেশী এবং আরব দেশগুলোর বিশ্বাসযোগ্যতায় একটি গুরুত্বপূর্ণ চিহ্ন যা প্রতিবেশীর নীতির অগ্রগতিকে ব্যাপকভাবে সংগ্রাম করেছে। ইসরায়েলের মিত্র আমেরিকার উপর ইয়েমেনিদের বড় আঘাত। ইয়েমেনে হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী আমেরিকার একটি ডেস্ট্রয়ার এবং 3টি সরবরাহ জাহাজের উপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। এর মধ্যে 3টি সরবরাহ জাহাজ রয়েছে। এই 3টি জাহাজের নাম স্টেনা এমপেসেবল, মার্সকো সারাটোগা ও লিবার্টি প্রেস। ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াইয়া সারি রোববার শেষ বেলায় এ কথা জানান। তিনি বলেন, এই অভিযানে ইয়েমেনের নৌবাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইউনিট অংশ নিয়েছে। জেনারেল সারি বলেন, আমেরিকার একটি ডেস্ট্রয়ার এবং মার্কিন নৌবাহিনীর 3টি সরবরাহ জাহাজের উপর 16টি শক্তিশালী ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং একটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়। তিনি বলেন, ফিলিস্তিন অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যে আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার বিরুদ্ধে প্রতিশোধ নিতে হামলা চালানো হয়েছে। পাশাপাশি ইয়েমেনের উপর সাম্প্রতিক দিনগুলোতে ইঙ্গো মার্কিন বাহিনীর আগ্রাসনেরও জবাব দেওয়া হয়েছে। তিনি বলেন, ইয়েমেনের নৌবাহিনীর ড্রোন এবং মিসাইল ফোর্স ও মহান আল্লাহর সাহায্য নিয়ে মার্কিন সামরিক বাহিনীর একটি ডেস্ট্রয়ার এবং 3টি সরবরাহ জাহাজে অত্যন্ত সফল অভিযান চালিয়েছে। ইয়েমেনের সামরিক মুখপাত্র জানান, তাদের মুখপাত্র এবং ড্রোন সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে হামলা চালিয়েছে। এর জন্য তিনি মহান আল্লাহকে বিশেষ ধন্যবাদ জানান। এর আগে ইয়েমেনের সামরিক বাহিনী ইহুদিবাদী ইসরায়েলের গুরুত্বপূর্ণ একটি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই অভিযানে ইয়েমেনের সেনারা প্যালেস্টাইন 2 নামের একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে। ইয়েমেনের জনগণ প্রথম থেকে গাজার প্রতি সমর্থন দিয়ে আসছে। দেশটির সেনাবাহিনী এ পর্যন্ত গাজা ও লেবাননের প্রতি সমর্থন জানিয়ে দখলদার ইসরায়েল ও তার মিত্রদের বিরুদ্ধে বহু অভিযান পরিচালনা করেছে। এ পর্যন্ত ইয়েমেন থেকে ছোড়া বহু ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইসরায়েলের ভেতর আঘাত করছে এবং আঘাত হানছে। পশ্চিমবঙ্গে বাংলাদেশের পতাকা অবমাননার অভিযোগ, আটক 3। ভারতের পশ্চিমবঙ্গে বাংলাদেশের পতাকা অবমাননার অভিযোগে 3 জনকে আটক করেছে পুলিশ। আটক 3 জনকে নিজেদের সদস্য দাবি করেছেন বজরং দলের একজন নেতা। বুধবার 4 ডিসেম্বর পশ্চিমবঙ্গের বারাসাত রেলওয়ে স্টেশন থেকে ওই 3 জনকে আটক করা হয়েছে। অভিযোগ উঠেছে, বুধবার রাতে বারাসাত রেলওয়ে স্টেশনের যাত্রী চলাচলের স্থানে বাংলাদেশের পতাকা এঁকে তার উপর দাঁড়িয়ে অবমাননা করেন বজরং দলের কয়েকজন সদস্য। এই সময় বারাসাত থানা পুলিশ ঘটনাস্থল থেকে বজরং দলের 3 সদস্যকে
সদস্যকে আটক করেন। আটক হওয়া ব্যক্তিরা হলেন সুবীর দাস, আর্য দাস ও রিপন চ্যাটার্জি। তবে এ বিষয়ে পুলিশ কিছু না জানালেও বারাসাত বজরং দলের নগর সহ সংযোজক বাপন বিশ্বাস তাদের 3 সদস্যকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বারাসাত থানা পুলিশ আমাদের বজরং দলের সদস্যদের গ্রেপ্তার করেছে। যদি পুলিশ তাদের না ছাড়ে তবে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। সরকার পতনের ট্রাম্প কার্ড এখনো ইমরানের কাছেই, দাবি বোনের। ইমরান খানের মুক্তি, সরকারের পদত্যাগ ও সংবিধানের 26তম সংশোধনী বাতিলের দাবিতে ইসলামাবাদের ডি চকে সমাবেশের ডাক দিয়েছিল পিটিআই। কিন্তু পুলিশি বল প্রয়োগ এবং ব্যাপক ধরপাকড়ের মুখে 3 দিন ধরে চলা বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করতে বাধ্য হয় ইমরান খানের দল। পিটিআই এই কর্মসূচিকে চূড়ান্ত ডাক অভিহিত করেছিল, কিন্তু কোনো সাফল্য ছাড়াই বিক্ষোভ শেষ করে ফিরে যেতে হয় দলটির সমর্থকদের। অনেকে মনে করছেন নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘাত, নতুন করে সরকার বিরোধী এবং রাষ্ট্রদ্রোহের মামলায় আর সহসায় ঘুরে দাঁড়াতে পারবে না পিটিআই। তবে ইমরান খানের বোন আলিমা খান মঙ্গলবার বলেছেন, সরকার পতনের ট্রাম্প কার্ড এখনো তার ভাইয়ের কাছেই রয়েছে। তার দাবি, লক্ষ্য থেকে এখনো বিচ্যুত হননি ইমরান খান। মঙ্গলবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে দেখা করেন আলিমা খান। সেখান থেকে বেরিয়ে তিনি বলেছেন, ইমরান খান তাকে বলেছেন সরকার পতনের ট্রাম্প কার্ড এখনো ধরে রেখেছেন। অর্থাৎ লক্ষ্য অর্জন আরো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত ইমরান, আর এই কারণে কৌশলও তার জানা আছে। আলিমা খান বলেন, ইমরান খান আমাকে বলেছেন তিনি এখনই তার ট্রাম্প কার্ড প্রকাশ করবেন না। তিনি আরো বলেন, এর আগের দিন সোমবার 6 ঘন্টা অপেক্ষা করেও ইমরান খানের সঙ্গে দেখা করার অনুমতি পাননি তিনি। আলিমা ইমরান খানের স্বাস্থ্যের অবনতি সম্পর্কে গুজব উড়িয়ে দিয়ে বলেছেন, পিটিআই প্রতিষ্ঠাতা সম্পূর্ণ সুস্থ আছেন। পিটিআই বিক্ষোভে 3 রেঞ্জার ও একজন পুলিশ সহ অন্তত 4 জন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিহত হন। অন্যদিকে সাবেক ক্ষমতাসীন দলটি দাবি করেছে তাদের অন্তত 12 জন কর্মী সমর্থক নিহত হয়েছেন। ইমরান খান চেয়েছিলেন পিটিআই কর্মসূচি জনগণের ক্ষোভকে তীব্র করবে এবং বিষয়টিকে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছাবে, কিন্তু পিটিআই শীর্ষ নেতৃত্ব এবং ইমরান খানের স্ত্রী বুশরা বিবি এই সুযোগ নিতে পারেনি। পুলিশি বাধার মুখে রহস্যজনকভাবে বিক্ষোভস্থল ত্যাগ করেন বুশরা বিবি। গাজায় স্থায়ী সামরিক ঘাঁটি নির্মাণ করছে ইসরায়েল। গাজায় স্থায়ী সামরিক ঘাঁটি তৈরি করছে ইসরায়েল। স্যাটেলাইট চিত্র এবং ভিডিও বিশ্লেষণ করে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। নিউ ইয়র্ক টাইমস তাদের ওই প্রতিবেদনে জানিয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে 600 ভবন ধ্বংস করে একটি বাফার জোন তৈরি করছে ইসরায়েলি বাহিনী। নিউ ইয়র্ক টাইমসের সূত্রে তুর্কি সংবাদ মাধ্যম টিআরটি এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলি বাহিনী অঞ্চলটিতে কমপক্ষে 19টি বড় ঘাঁটি স্থাপন করেছে, পাশাপাশি বহু ছোট প্রতিরক্ষা স্থাপনাও রয়েছে, যার মধ্যে যোগাযোগ টাওয়ারও রয়েছে। এদিকে ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় কমপক্ষে আরো 36 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা 44,500 ছাড়িয়ে গেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলাই হামলায় আহত হয়েছেন আরো লক্ষাধিক ফিলিস্তিনি। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, গাজা অঞ্চলকে বিভক্ত করে ইসরায়েল 4 মাইল দীর্ঘ নেটজারিম করিডোর তৈরি করছে, যা শত শত ফিলিস্তিনিদের গাজার উত্তর দিকে ফিরে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এ ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পেন্টাগনের মুখপাত্র প্যাট রাইডার বলেছেন, তিনি এই প্রতিবেদনটি দেখেছেন, তবে এর তথ্যগুলোর বিষয়ে নিশ্চিত নন। তিনি বলেন, আমরা বিশ্বাস করি প্রথমত গাজার যুদ্ধবিরতি যত তাড়াতাড়ি সম্ভব হওয়া উচিত এবং সেখানে মানবিক সহায়তার প্রভাব বৃদ্ধি করতে হবে। আমরা এটাও চাই না যুদ্ধবিরতির পর এবং হুমকি না থাকলে ইসরায়েল গাজা দখল করে থাকুক। চাই না যুদ্ধবিরতির পর এবং হুমকি না থাকলে যুক্তরাষ্ট্র এই বিষয়ে ইসরায়েলের সঙ্গে আলোচনা চালিয়ে যাক। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যুদ্ধবিরতি, বন্দিমুক্তি এবং এই ভয়াবহ সংঘাতের অবসান। প্রতিবেদনটির বিষয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বেদান্ত প্যাটেল সাংবাদিকদের বলেছেন, যদি ইসরায়েলি সামরিক ঘাঁটি স্থাপন করার রিপোর্টগুলো সত্যি হয় তবে এটি নিশ্চিতভাবে আমরা গাজায় যা দেখতে চাই তার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। আসামে পুরোপুরি নিষিদ্ধ হচ্ছে গরুর মাংস। ভারতের আসাম রাজ্যে পুরোপুরি নিষিদ্ধ হচ্ছে গরুর মাংস খাওয়া। বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, গরুর মাংস নিয়ে আসামে আগে যা আইন ছিল সেটা খানিকটা বদল করা হচ্ছে। নতুন বেশ কিছু বিষয় সংযোজন করা হয়েছে। তার ফলে হোটেল, রেস্তোরাঁ সহ একাধিক জায়গায় গরুর মাংস খাওয়া একেবারে বন্ধ হবে। বুধবার হিমন্ত জানান, গরুর মাংস ভক্ষণ নিয়ে বৈঠকে বসেছিল রাজ্যের মন্ত্রিসভা। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় গরুর মাংস খাওয়া নিয়ে এখন যে আইন রয়েছে সেটি সংশোধন করা হবে। 3 বছর আগে আসামে গোহত্যা বন্ধ করতে আইন প্রণয়ন করা হয়েছিল, সেখানে সাফল্য মিলেছে। তারপরে আইন আরো কড়াকড়ি আনার কথা ভাবছে হিমন্তর প্রশাসন। আসামে এতদিন পর্যন্ত নিয়ম ছিল রাজ্যের মন্দির সংলগ্ন 5 কিলোমিটার এলাকাতে গরুর মাংস ভোজন নিষিদ্ধ। এবার সে আইনই আরো কড়াকড়ি আনতে চলেছে আসামের বিজেপি সরকার। রাজ্য সরকারের নতুন আইনে হোটেল এবং রেস্তোরাঁতে গরুর মাংস বিক্রি নিষিদ্ধ করা হবে। এছাড়া প্রকাশ্যে বা কোনো অনুষ্ঠানে গরুর মাংস খাওয়া যাবে না। কেবল মন্দির সংলগ্ন এলাকা
এলাকা নয়, গোটা রাজ্য জুড়ে এই নতুন আইন কার্যকর হবে। যুদ্ধাপরাধের অভিযোগ, বিদেশ ভ্রমণে সেনাদের সতর্ক করল ইসরায়েল। যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারের আশঙ্কায় গাজা উপত্যকা অভিযানে অংশ নেওয়া ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ এর প্রায় ৩০ জন সেনা কর্মকর্তাকে বিদেশ ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। বুধবার ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেটের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ৮টি ঘটনায় সেনাদের বিদেশ যাওয়ার পরপরই তাদের দেশে ফিরে আসতে বলা হয়েছে। সাইপ্রাস, স্লোভেনিয়া, নেদারল্যান্ডসে ভ্রমণকালে এমন ঘটনা ঘটেছে। আইডিএফ সরাসরি সেনা বিদেশে ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়নি, তবে গাজায় দায়িত্ব পালনকারী সেনাদের ভ্রমণের আগে ঝুঁকি মূল্যায়ন করা হয়। সেনাদের পরামর্শ দেওয়া হয়েছে, ভ্রমণের আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে ঝুঁকি বিষয়ে তাদের পরামর্শ করতে দেওয়া উচিত। ইসরায়েল উচ্চপদস্থ কর্মকর্তারা আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির সম্ভাব্য অভিযানের বিষয়ে উদ্বিগ্ন। আইসিসি সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আইডিএফ সূত্র জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিও এবং যদি সেনাদের শনাক্ত করতে সক্ষম করেছে। তারা যেন এমন ছবি প্রকাশ না করেন যা তাদের অবস্থান খারাপ প্রকাশ করতে পারে। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট ও নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে দাবি করা হয়েছে, সেনারা গাজে অভিযানের সময় তোলা ছবি ও ভিডিও পোস্ট করেছেন। এসব ছবিতে ভবন ধ্বংস করা, ব্যক্তিগত সম্পত্তি লুট এবং নিহতদের মরদেহের পাশে দাঁড়িয়ে ছবি তোলার মতো দৃশ্য দেখা গেছে। আইডিএফ জানিয়েছে, তারা হামাসের অবকাঠামো ধ্বংস এবং মানবিক সামরিক লক্ষ্যবস্তুতে আইডিএফ আঘাত এনেছে। অনুমোদনের উপর ব্যয় করে যেসব ঘটনা ঘটেছে, সে সকল ঘটনা আইডিএফ এর নীতিমালার বাইরে গেছে তা তদন্ত করা হবে। গাজায় সামরিক ঘাঁটি নির্মাণ নিয়ে ইসরায়েলের কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, এই কর্মকাণ্ড মার্কিন নীতির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হতে পারে। আইসিসির মামলা মোকাবেলায় আন্তর্জাতিক আইন বিভাগ এবং গোয়েন্দা সংস্থা শিনবেট ও মোসাদের সমন্বয়ে একটি আন্তঃমন্ত্রণালয়ের দল গঠন করেছে ইসরায়েল। দলটি সেনাদের ঝুঁকি মূল্যায়ন এবং তার সম্ভাব্য আইনি পদক্ষেপ নিয়ে কাজ করছে। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, গাজা জুড়ে ইসরায়েলের বিমান হামলা, নিহত আরো ৫০। এদিকে গাজায় জিম্মিদের মুক্তির নির্দেশ ট্রাম্পের। আরো জানিয়ে দিব মধ্যপ্রাচ্যকে নরক বানাতে ট্রাম্পের ভয়ঙ্কর পরিকল্পনা। এরপর জানিয়ে দিব হিন্দুদের নিরাপত্তা চেয়ে বিক্ষোভ, আটক ৫০০। এরপর জানিয়ে দিব নতুন হিজাব আইন সরকারকে আরো জনবিচ্ছিন্ন করবে বলেছেন ইরানের প্রেসিডেন্ট। সর্বশেষ জানিয়ে দিব গরুর মাংস নিষিদ্ধ করেছে আসাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। গাজায় জিম্মিদের মুক্তির নির্দেশ ট্রাম্পের। গাজায় হামাসের হাতে জিম্মি ইসরায়েলি নাগরিকদের মুক্তির নির্দেশ দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হামাসকে তার শপথ গ্রহণের আগের দিন পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। ওই সময়ের মধ্যে জিম্মিদের মুক্তি না দিলে হামাসকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। সোমবার নিজের ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে দেওয়া এক পোস্টে তিনি একথা বলেছেন। ২০২৫ সালের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্টের শপথ নেওয়ার আগেই যদি গাজায় জিম্মিদের মুক্তি দেওয়া না হয়, তাহলে মধ্যপ্রাচ্যে এবং মানবতার বিরুদ্ধে এমন নৃশংসতার জন্য দায়ীদের কঠিন পরিণতি হবে। গত বছরের ৭ অক্টোবর দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এ সময় ১২০৮ জনকে হত্যা এবং ২ শতাধিক ইসরায়েলিকে জিম্মি করে হামাস। এসব জিম্মিদের মধ্যে কিছু মুক্তি পেল এখনো হামাসের হাতে বন্দী আছে ১০০রও বেশি ইসরায়েলি। হামাসের দাবি, ফিলিস্তিনি ভূখণ্ড জবরদখলকারীদের বিরুদ্ধেই এই হামলা চালায় তারা। গাজা জুড়ে ইসরায়েলের বিমান হামলা, নিহত আরো ৫০। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় কমপক্ষে আরো ৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে খান ইউনিসের আল মাওয়াশি তাঁবু ক্যাম্পে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন ২০ জন, আহত হয়েছেন আরো বহু মানুষ। বৃহস্পতিবার ৫ ডিসেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা জুড়ে ইসরায়েলি বিমান হামলায় আরো অন্তত ৫০ জন নিহত হয়েছেন বলে ফিলিস্তিনি চিকিৎসকরা জানিয়েছেন। তারা বলেছেন, খান ইউনিসের কাছে আল মাওয়াশিতে
একটি তাঁবু ক্যাম্পে বুধবার ইসরায়েলি হামলায় কমপক্ষে ২০ জন নিহত এবং অন্যান্যরা আহত হয়েছেন। ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, হামলায় বাস্তুচ্যুত পরিবারগুলোর বেশ কয়েকটি তাঁবুতে আগুন লেগে যায়। আল জাজিরার হানি মাহমুদ মধ্য গাজার দের আল বালাহ থেকে জানিয়েছেন, বর্বর এই হামলায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রোগীরা হাসপাতালে আছেন, তারা কেবলমাত্র চিকিৎসা সেবা, চিকিৎসা সরঞ্জামের ঘাটতি এবং অপর্যাপ্ত চিকিৎসা কর্মীদের কারণে তারা তাদের জীবন হারানোর আশঙ্কার মধ্যে রয়েছে। মধ্যপ্রাচ্যকে নরক বানাতে ট্রাম্পের ভয়ঙ্কর পরিকল্পনা। নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেককে কেন্দ্র করে নতুন মোড় নিতে যাচ্ছে গাজা যুদ্ধ। এরই মধ্যে গাজায় বন্দী থাকা ইসরায়েলি ও মার্কিন নাগরিকদের মুক্তি নিয়ে ভয়ঙ্কর এক বার্তা দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ২ ডিসেম্বর আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আগামী বছরের ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের আগে গাজা বন্দীদের মুক্তি দেয়া না হলে পুরো মধ্যপ্রাচ্যকে জাহান্নাম বানিয়ে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর যুদ্ধবন্ধে অচলাবস্থার অবসান ঘটাতে এটি ট্রাম্পের সবচেয়ে শক্তিশালী বক্তব্য। জানা যায়, দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের আগেই যুদ্ধবিরতির জন্য চাপ দিচ্ছেন রিপাবলিকান এই নেতা। নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেন, পুরো বিশ্বের ইচ্ছার বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে অমানবিক ও হিংস্রভাব আটকে থাকা বন্দীদের নিয়ে সবাই কথা বলছে, কিন্তু শুধু আলোচনাই হচ্ছে, কোনো কাজ হচ্ছে না। দয়া করে সত্যকে উপস্থাপন করতে দিন। যদি এসব বন্দীরা ২০২৫ সালের ২০ জানুয়ারির আগে মুক্তি না পায়, তাহলে পুরো মধ্যপ্রাচ্যকে জাহান্নামে পরিণত করে এর মূল্য পরিশোধ করতে হবে। এমনকি তাদেরও মূল্য পরিশোধ করতে হবে যারা মানবতার বিরুদ্ধে এই নৃশংসতা করছে। হিন্দুদের নিরাপত্তা চেয়ে বিক্ষোভ, আটক ৫০০। ভারতে বাংলাদেশি হিন্দুদের নিরাপত্তার দাবিতে বিক্ষোভ করেছে বিভিন্ন দল ও গোষ্ঠীর সদস্যরা। এ ঘটনায় অন্তত ৫০০ জনকে আটক করা হয়েছে। বুধবার ৪ ডিসেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের চেন্নাইয়ে বাংলাদেশি হিন্দুদের নিরাপত্তার দাবিতে বিক্ষোভ পালিত হয়েছে। রাজা রাঠিনাম স্টেডিয়ামের সামনে এ বিক্ষোভ পালিত হয়। এ সময় সেখান থেকে অন্তত ৫০০ জনকে আটক করেছে চেন্নাই পুলিশ। তাদের মধ্যে অন্তত ১০০ জন নারী রয়েছেন। বিক্ষোভে নেতৃত্ব দিয়েছেন হিন্দু মুন্নানি সংগঠন রাজু। এতে আরো উপস্থিত ছিলেন সাবেক গভর্নর তামিলিসাই সৌন্দররাজন, আরএসএস নেতা কেশভা বিন আগম, বিজেপি নেতা কারুনাগারাজাম এবং হুইপ দুরাইস্বামী। বিক্ষোভে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে তারা বিভিন্ন স্লোগান দেন। এছাড়া তারা হিন্দুদের নিরাপত্তার দাবি জানান। এ সময় আন্দোলনকারীরা আন্না সালাইয়ের দিকে মার্চ করার চেষ্টা করেন, তবে পুলিশ তাদের বাধা দেয় এবং সেখান থেকে তাদের আটক করে। গরুর মাংস নিষিদ্ধ করছে আসাম। রাজ্যের সব হোটেল, রেস্তোরাঁ ও জনসমাগমপূর্ণ স্থানে গোমাংস পরিবেশন ও ভক্ষণ নিষিদ্ধ করেছে আসাম। বুধবার আসামের রাজ্য সরকারের মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে উপস্থিত সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সভাপতিত্বে হয়েছে বৈঠক। এ বিষয়ক প্রস্তাব উপস্থাপনের পর মুখ্যমন্ত্রী নিজে দৃঢ়ভাবে তাতে সমর্থন দিয়েছেন বলে জানা গেছে। এর আগে ২০২১ সালে একটি আইন পাশ করেছিল আসামের বিধানসভা। সেই আইন অনুসারে হিন্দু, জৈন এবং শিখ ধর্মাবলম্বী কমিউনিটি বসবাস করে এমন এলাকাগুলোতে তো বটেই, উপরন্তু এসব এলাকার ৫ কিলোমিটারের মধ্যে গোহত্যা বা গরুর মাংস কেনাবেচা করা যাবে না। বুধবারের বৈঠকে হিমন্ত বিশ্ব শর্মা সেই আইনটি উদ্ধৃত করে বলেন, আমরা এর আগে আইন প্রণয়নের মধ্যে গোহত্যা অনেকাংশে নিয়ন্ত্রণ করতে পেরেছি। হোটেল, রেস্তোরাঁ এবং জনসমক্ষে গোমাংস পরিবেশন ও ভক্ষণে নিষেধাজ্ঞা মূলত সেই আইনেরই বর্ধিতাংশ। আমরা আশা করছি পূর্বের মতো এবারও আমরা সফল হব। নতুন হিজাব আইন সরকারকে আরো জনবিচ্ছিন্ন করবে বলেছেন ইরানের প্রেসিডেন্ট।
ইরানে বাধ্যতামূলক হিজাব বিধি না মানার জন্য কঠোর শাস্তির বিধান চালুর উদ্যোগ নিয়েছে দেশটির বিচার বিভাগ। তবে এই আইনের সমালোচনা করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, প্রস্তাবিত এই হিজাব আইন সরকারকে জনগণের কাছ থেকে আরো বিচ্ছিন্ন করবে। মঙ্গলবার ৩ ডিসেম্বর এএফপি এক প্রতিবেদনে জানায় যে ইরানের পার্লামেন্ট ইতোমধ্যেই হিজাব ও পবিত্রতা আইন অনুমোদন করেছে, তবে এটি কার্যকর হতে প্রেসিডেন্টের স্বাক্ষর প্রয়োজন। প্রসঙ্গত ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর থেকেই নারীদের জনসম্মুখে হিজাব পরে চুল ঢেকে রাখার নিয়ম চালু রয়েছে, কিন্তু ২০২২ সালে কুর্দি নারী মাহসা আমিনের নৈতিকতা পুলিশের হেফাজতে মৃত্যুর পর থেকে নারীদের হিজাব ছাড়া চলাফেরা বেড়েছে। মাহসাকে হিজাব বিধি অমান্যের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। প্রেসিডেন্ট পেজেশকিয়ান রাষ্ট্রীয় টিভিতে বলেন, এই আইন নিয়ে আমার অনেক আপত্তি আছে। এটি সমাজে বড় ধরনের ক্ষতি করতে পারে এবং সরকারের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরুর প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। এদিকে ক্ষমতা গ্রহণের আগেই গাজায় যুদ্ধবিরতি চান ট্রাম্প। আরো জানিয়ে দিব, তাইওয়ানকে ফের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র, যে সতর্কবার্তা দিল চীন। এরপর জানিয়ে দিব, বিজয়ের ঘোষণা দিলেন হিজবুল্লাহ প্রধান। এরপর জানিয়ে দিব, ইসরায়েলি বন্দীদের নতুন ভিডিও প্রকাশ, হামাসের বার্তা। সর্বশেষ জানিয়ে দিব, সিরিয়ার সন্ত্রাসী গোষ্ঠীকে কোন কোন সরকার সমর্থন দিচ্ছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ক্ষমতা গ্রহণের আগেই গাজায় যুদ্ধবিরতি চান ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান হবে ২০২৫ সালের ২০ জানুয়ারি, অর্থাৎ আগামী ২০ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে দেশের প্রেসিডেন্ট হচ্ছেন তিনি। তবে নিজের অভিষেক অনুষ্ঠানের আগেই গাজায় যুদ্ধবিরতি চান ট্রাম্প। যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের সদস্য এবং ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রিপাবলিকান পার্টির রাজনীতিবিদ লিন্ডসে গ্রাহাম এক সাক্ষাৎকারে জানিয়েছেন এ তথ্য। শুক্রবার মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসকে দেওয়া সেই সাক্ষাৎকারে গ্রাহাম বলেন, গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তি এবং সেখানে যুদ্ধবিরতির জন্য ডোনাল্ড ট্রাম্প দৃঢ় প্রতিজ্ঞ। এমনকি তিনি চাইছেন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানের আগেই যেন এ ব্যাপারে সুরাহা হয়। এক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে গ্রাহাম আরো বলেন, ইসরায়েলের সরকার এবং জনগণকে আমি বলেছি যে এই মুহূর্তে ট্রাম্প জিম্মিদের মুক্তির ব্যাপারটি মনোযোগের কেন্দ্রে নিয়ে আসতে চাইছেন। আমি তা বুঝতে পারছি। ক্ষমতা হস্তান্তরের এই সময়টিতে এ ইস্যুতে ট্রাম্প এবং বিদায়ী প্রেসিডেন্ট বাইডেন নেতৃত্বাধীন প্রশাসন একসঙ্গে কাজ করবে। গত সপ্তাহে লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন যুদ্ধকালীন সরকার। সেই চুক্তি স্বাক্ষরের পর থেকেই গাজায় যুদ্ধবিরতির জন্য আগের চেয়ে বেশি মনোযোগী হয়েছে ওয়াশিংটন। পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরুর প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। রাশিয়ার নাভায়া জমলিয়া দ্বীপপুঞ্জে পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করার জন্য পরীক্ষা কেন্দ্রটি সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ১২তম মেইন ডিরেক্টরেটের সাবেক প্রধান কর্নেল জেনারেল ভ্লাদিমির ভেরকভতসেভ এ তথ্য জানিয়েছেন। এ বিষয়ে রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ এক সাক্ষাৎকারে বলেছেন, যুক্তরাষ্ট্রের উত্তেজনা বৃদ্ধিকারী নীতির প্রেক্ষিতে রাশিয়া পারমাণবিক পরীক্ষা পুনরায় চালুর বিষয়ে বিবেচনা করছে। তাইওয়ানকে ফের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র, যে সতর্কবার্তা দিল চীন। তাইওয়ানের কাছে নতুন করে ৩৮টি $৫০ লাখ নতুন অস্ত্র বিক্রিতে সই করেছে যুক্তরাষ্ট্র। এটি দুই দেশের সামরিক সম্পর্ক গভীর করার সর্বশেষ লক্ষণ। এরই মধ্যে যুক্তরাষ্ট্র সফরে গেছেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন। বিষয়টি চীনকে ক্রমাগত অস্থির করে তুলছে। এ বিষয়ে এবার সতর্কবার্তা দিল দেশটি। শনিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, তারা লাইয়ের লাল গালিচার শুভেচ্ছার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কঠোর নিন্দা এবং গুরুতর প্রতিবাদ জানায়। এতে আরো বলা হয়েছে, চীন ঘনিষ্ঠভাবে তাইওয়ান ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে পর্যবেক্ষণ করছে। আমাদের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য দৃঢ় পদক্ষেপ নেবে চীন। এর আগে শনিবার যুক্তরাষ্ট্রের
ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি এক বিবৃতিতে জানিয়েছে 2025 সালের মধ্যে যুদ্ধবিমানের খুচরা যন্ত্রাংশ সহ এসব সামরিক সরঞ্জাম সরবরাহ শুরু হবে। বিজয়ের ঘোষণা দিলেন হিজবুল্লাহ প্রধান। বিজয়ের ঘোষণা দিয়েছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর প্রথমবার দেওয়া ভাষণে এই বিজয় ঘোষণা করেন। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, হিজবুল্লাহ প্রধান বলেন, এটি আমাদের বিজয়। 2006 সালের তুলনায় অনেক বড় এ বিজয়। তিনি বলেন, যুদ্ধবিরতির দিনই তিনি এ ভাষণ দিতে চেয়েছিলেন, তবে আসলে কি ঘটতে যাচ্ছে আর জনগণ কিভাবে বিষয়গুলো নেবে সেটি দেখার জন্য তিনি এই বিলম্ব করেছেন। বক্তৃতায় তিনি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের বিষয়ে সতর্কতা বজায় রাখেন। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতির তৃতীয় দিনেও ইসরায়েল চুক্তি লঙ্ঘন করে চলেছে। তারা লেবাননের নাগরিকদের ওপর বন্দুকের গুলি থেকে শুরু করে গ্রামাঞ্চলে মারাকোবা ট্যাঙ্ক হামলা চালিয়েছে। বক্তৃতায় তিনি বলেন, তার দল লেবাননের রাজনৈতিক জীবনে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিকভাবে আরো বেশি একীভূত হতে ভূমিকা রাখবে। এর আগে বুধবার মধ্যরাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতির ঘোষণা দেন। প্রাথমিক অবস্থায় 60 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে, যা পরবর্তী সময়ে আরো বাড়ানো হতে পারে। সিরিয়ার সন্ত্রাসী গোষ্ঠীকে কোন কোন সরকার সমর্থন দিচ্ছে? ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মতে, সিরিয়ায় তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সঙ্গে ইহুদিবাদী ইসরায়েলি সরকার, এমনকি মার্কিন সরকারের মধ্যেও সম্পূর্ণ সমন্বয় রয়েছে। লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির পর কয়েকটি দেশের সমর্থনে এবং নতুন বিদেশি বাহিনীর আগমনে সন্ত্রাসী গোষ্ঠীগুলো সিরিয়ার উত্তর ও পশ্চিমাঞ্চলে দেশটির সেনাবাহিনীর অবস্থানে ব্যাপক হামলা চালায়। সিরিয়ার বর্তমান পরিস্থিতি, বিদেশি পরিকল্পনা অনুযায়ী সিরিয়ায় সন্ত্রাসীদের উত্থান, সন্ত্রাসীদের মধ্যে ইউক্রেনের ভাড়াটে সৈন্যদের উপস্থিতি, সিরিয়ার আলেপ্পো ও হামা প্রদেশের বেশ কিছু এলাকা মুক্ত করা এবং সিরিয়ার পরিস্থিতি নিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে টেলিফোন আলাপ এবং সিরিয়ায় 100 সন্ত্রাসী হত্যা, সিরিয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়ে ফার্স্ট টুডে আজকের নিবন্ধন ছেপেছে। সোমবার সন্ধ্যায় টেলিফোন আলাপে ইরান ও রাশিয়ার প্রেসিডেন্ট উত্তর সিরিয়ায় সন্ত্রাসীদের সাম্প্রতিক হামলা এবং গতিবিধিকে এই দেশ ও অঞ্চলের স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হিসেবে উল্লেখ করেছেন। ফোনালাপে দুই পক্ষই সিরিয়ায় সন্ত্রাসী গোষ্ঠীগুলোর মোকাবেলায় দেশটির সরকারকে সাহায্য করার জন্য যৌথ সহযোগিতার উপর জোর দিয়েছে। ইসরায়েলি বন্দীদের নতুন ভিডিও প্রকাশ, হামাসের বার্তা। ইসরায়েলি বন্দীদের নিয়ে নতুন একটি ভিডিও প্রকাশ করেছে গাজা উপত্যকার শাসক গোষ্ঠী হামাস। শনিবার হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডসের টেলিগ্রাম চ্যানেলে ভিডিওটি প্রকাশ করা হয়। ভিডিওর শিরোনাম হলো, দ্রুত সময় ফুরিয়ে যাচ্ছে। ভিডিওতে হিব্রু, ইংরেজি ও আরবি ভাষায় একটি বার্তা দেওয়া হয়েছে। বার্তাটি শিরোনামের বক্তব্যের অনুরূপ। এরপর ভিডিওটি একটি অজ্ঞাত পুরুষের ফুটেজে দেখানো হয়। তিনি সম্ভবত একজন ইসরায়েলি বন্দী। তাকে মুখে হাত দিয়ে ঢেকে কাঁদতে দেখা যায়। হামাসের নতুন এই ভিডিও নিয়ে ইসরায়েলি বন্দীদের পরিবারের সংগঠন রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মন্তব্য করেনি। গত বছরের 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলি প্রবেশ করে অভিযান চালায়। এতে 1200 ইসরায়েলি নিহত হয়। এছাড়া প্রায় 250 জন ইসরায়েলি ও বিদেশি নাগরিককে বন্দী করে গাজায় নিয়ে যায় হামাস যোদ্ধারা। একই দিন থেকে হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গাজায় নির্বিচারে বোমা ও স্থল হামলা চালিয়ে আসছে ইসরায়েল। তাদের হামলায় 40,300 শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছে 1,05,000-এর বেশি। হতাহতদের অধিকাংশ নারী ও শিশু। হামার উত্তরে সিরীয় বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের লড়াই। সংকট মোকাবেলায় পালিয়ে যাওয়া সেনাদের ফিরিয়ে আনছে ইউক্রেন। জিম্মিদের মুক্তি নিয়ে ট্রাম্পের কড়া হুঁশিয়ারিকে সাধুবাদ জানালো ইসরায়েল। স্পষ্ট হচ্ছে ট্রাম্পের ইউক্রেন পরিকল্পনা, ছাড়তে হবে ভূখণ্ড, পাবে না নেটো সদস্যপদ। এবং টালমাটাল দক্ষিণ কোরিয়া, নাটকীয়তা, প্রেসিডেন্টকে অভিশংসনের প্রস্তুতি। গ্রেপ্তারের ভয়ে 30 সেনা কর্মকর্তাকে বিদেশ ভ্রমণ না করার পরামর্শ ইসরায়েলের। সিরিয়ায় বিদ্রোহীদের দখলে আরও 4 শহর, চরম দুর্ভোগে বাসিন্দারা। সিরিয়ায় বিদ্রোহীদের দখলে আরও 4 শহর, চরম দুর্ভোগে বাসিন্দারা।
যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় একের পর এক শহর দখলে নিচ্ছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম। মঙ্গলবার ৩রা ডিসেম্বর নতুন করে আরো 4টি শহর দখলের দাবি করেছে গোষ্ঠীটি। এই সময় সংঘর্ষে প্রাণ হারান অন্তত 50 সেনা। চলমান সংঘাতে এ পর্যন্ত বাস্তুচ্যুত হয়েছেন কয়েক হাজার বাসিন্দা। দেখা দিয়েছে খাদ্য ও গণপরিবহন সংকট। মঙ্গলবার ভোরে সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে পাল্টাপাল্টি সংঘর্ষে লিপ্ত হয় দেশটির সামরিক বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম। এতে প্রাণ হারান অনেকে। একই দিন নতুন করে দেশটির 4টি শহর দখলের দাবি করে বিদ্রোহীরা বলেন, হাফায়া, তাইবাত আল ইমাম, মার্দিস ও সোরান দখলের সময় অনেক সেনা নিহত হয়েছেন। এর মাধ্যমে কেন্দ্রীয় শহর হামারের আরো কাছে পৌঁছে গেছে তারা। 4টি শহর দখলের বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার প্রতিষ্ঠান সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। তবে গত এক সপ্তাহের বেশি সময় ধরে চলা সংঘাতে হারানো কিছু ভূখণ্ড ফিরে পাওয়ার দাবি জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। গত সপ্তাহে শুরু হওয়া সংঘাতের চরম দুর্ভোগে পড়েছেন আলেপ্পো শহরের আশপাশের বাসিন্দারা। প্রাণে বাঁচতে কেউ পিকআপ, কেউ বা আবার ট্রাকে করে আশ্রয় নিচ্ছেন দেশটির তাকবা শহরে। এ বিষয়ে জাতিসংঘের আবাসিক এবং মানবিক সমন্বয়কারী অ্যাডাম আবদেলমৌলা বলেন, চলমান আগ্রাসনে গৃহহীন হয়ে পড়েছেন হাজার হাজার বাসিন্দা। নিহত হয়েছেন অনেক বেসামরিক নাগরিক। ব্যাহত হয়েছে গুরুত্বপূর্ণ পরিষেবা ও মানবিক কার্যক্রম। নাগরিক সুরক্ষা নিশ্চিতে সব পক্ষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। গ্রেপ্তারের ভয়ে 30 সেনা কর্মকর্তাকে বিদেশ ভ্রমণ না করার পরামর্শ ইসরায়েলের। আন্তর্জাতিক অপরাধ আদালতে যুদ্ধাপরাধের অভিযোগের পর গ্রেপ্তারের ভয়ে 30 সেনা কর্মকর্তাকে বিদেশ ভ্রমণে না যাওয়ার জন্য পরামর্শ দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। বুধবার 4 ডিসেম্বর টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনপন্থী গোষ্ঠীগুলো যুদ্ধাপরাধের অভিযোগ করার পর ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় যুদ্ধ করা প্রায় 30 জন সৈন্য অফিসারকে বিদেশ ভ্রমণ এড়াতে সতর্ক করেছে। তাদের মধ্যে অন্তত 8 জন সাইপ্রাস, স্লোভেনিয়া এবং নেদারল্যান্ডসে বর্তমানে অবস্থান করছে। তাদেরকেও সেখান থেকে অবিলম্বে সরে যাওয়ার জন্য বলা হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ আশঙ্কা করছে যে তাদেরকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। সূত্রটি আরো জানিয়েছে, ইসরায়েলি সেনা কর্তৃপক্ষ বর্তমানে সৈন্যদের বিদেশ ভ্রমণে বাধা দেয় না। তবে তাদের অনুরোধ অনুমোদন করার আগে গাজায় কাজ করা সৈন্যদের জন্য বিদেশ ভ্রমণ একটি ঝুঁকিপূর্ণ মনে করছে তারা। স্পষ্ট হচ্ছে ট্রাম্পের ইউক্রেন পরিকল্পনা, ছাড়তে হবে ভূখণ্ড, পাবে না নেটোর সদস্যপদ। ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টারা প্রকাশ্যে ও গোপনে ইউক্রেন যুদ্ধ বন্ধে এমন প্রস্তাব দিচ্ছেন যেখানে আগামী দিনগুলোতে দেশটির বড় অংশ রাশিয়াকে ছেড়ে দেওয়ার কথা বলা হচ্ছে। রয়টার্সের বিশ্লেষণে ট্রাম্পের ঘনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎকারের ভিত্তিতে এই তথ্য জানা গেছে। তবে যুদ্ধবন্ধে ইউক্রেনকে ভূখণ্ড ছাড়তে বাধ্য করা হলেও দেশটি সামরিক জোট নেটোতে যুক্ত হতে পারবে এমন কোনো সম্ভাবনা দেখা যায়নি। ট্রাম্প মনোনীত রাশিয়া ইউক্রেন বিষয়ক বিশেষ দূত সাবেক লেফটেন্যান্ট জেনারেল কিথ ক্যালক ও ট্রাম্পের 3 শীর্ষ উপদেষ্টার দেওয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রস্তাবগুলোতে বেশ মিল আছে। এর মধ্যে অন্যতম হলো ইউক্রেনকে নেটো সদস্য হতে না দেওয়া। ট্রাম্পের উপদেষ্টারা মস্কো কিয়েভকে আলোচনায় বাধ্য করতে ক্যারট অ্যান্ড স্টিক বা গাথার সামনে মূলা ঝোলানোর নীতি অনুসরণ করতে চান। এর মধ্যে কিয়েভ যদি আলোচনায় বসতে সম্মত না হয় তাহলে সহায়তা বন্ধ করা এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আলোচনায় না এলে কিয়েভে সহায়তা বাড়ানো। ট্রাম্প তার নির্বাচনী প্রচারণার সময় বারবার প্রতিশ্রুতি দিয়েছেন 20 জানুয়ারি দায়িত্ব গ্রহণের 24 ঘন্টার মধ্যে, এমনকি সম্ভব হলে তার আগে 3 বছর ধরে চলা এই সংঘাতের অবসান ঘটাবেন। তবে কিভাবে তা করবেন তা এখনো পরিষ্কার করেননি। বিশ্লেষক এবং সাবেক জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা মনে করছেন এই জটিল সংঘাতের কারণে ট্রাম্পের পক্ষে এমন প্রতিশ্রুতি পূরণ করা কঠিন। তবে তার উপদেষ্টাদের বক্তব্যগুলো একত্রে বিবেচনা করলে ট্রাম্পের সম্ভাব্য শান্তি পরিকল্পনা কাঠামো সম্পর্কে ধারণা পাওয়া যায়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, যিনি জনবল সংকট এবং ক্রমবর্ধমান ভূখণ্ডের ক্ষয়ক্ষতির মুখোমুখি ইঙ্গিত দিয়েছেন, তিনি আলোচনার জন্য প্রস্তুত। যদিও তিনি এখনো নেটো সদস্যপদ নিয়ে আগ্রহী, তবে এই সপ্তাহে তিনি বলেছেন দখলকৃত কিছু অঞ্চল ফিরে পাওয়ার জন্য কূটনৈতিক সমাধান খুঁজতে হবে। তবে বিশ্লেষক এবং সাবেক মার্কিন কর্মকর্তারা বলছেন ট্রাম্পের জন্য পুতিনকে আলোচনায় রাজি করানো কঠিন হতে পারে, কারণ পুতিন এরই মধ্যে ইউক্রেনকে চাপের মুখে ফেলেছেন এবং আরো ভূমি দখলের মাধ্যমে লাভবান হতে পারেন এমন সম্ভাবনা দেখা দিয়েছে। টালমাটাল দক্ষিণ কোরিয়া, নাটকীয়তা প্রেসিডেন্টকে অভিশংসনের প্রস্তুতি। টালমাটাল দক্ষিণ কোরিয়া, মুহূর্তে মুহূর্তে নতুন নতুন নাটকীয়তা, বদলে যাচ্ছে দৃশ্যপট। মঙ্গলবার বেশ রাতে দেশে সামরিক আইন জারি করে বেকায়দায় প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োল। তার এই নির্দেশের বিরুদ্ধে ফুঁসে ওঠে পুরো দেশ। পার্লামেন্টের ভিতর আটকে পড়া এমপিরা সামরিক শাসনকে প্রত্যাখ্যান করে প্রস্তাব পাশ করেন। দেশ জুড়ে চলতে থাকে প্রেসিডেন্ট ইয়ন বিরোধী বিক্ষোভ। পরিস্থিতিতে বাধ্য হয়ে তিনি সামরিক শাসন তুলে দেন। ঘটনা সেখানে থেমে যাওয়ার কথা ছিল, কিন্তু না, তার জন্য তুষার আগুনের মতো ভিতর থেকে জ্বলে উঠেছে। উল্টো এবার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োলের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু
শুরু করেছেন এমপিরা। এ অবস্থায় যুক্তরাষ্ট্র, নেটো সহ আন্তর্জাতিক দুনিয়া কড়া দৃষ্টি রেখেছে দেশটির ওপর। মঙ্গলবার রাতে টেলিভিশন ভাষণে প্রেসিডেন্ট ইউন জানান, উত্তর কোরিয়া কমিউনিস্টের শক্তির কবল থেকে দেশকে রক্ষা করতে এবং দেশের ভিতর থেকে রাষ্ট্রবিরোধীদের উৎখাতের জন্য প্রয়োজন সামরিক আইন। তিনি এক্ষেত্রে উত্তর কোরিয়ার কাঁধে কাঁঠাল ভেঙে খেতে চাইলেও পরে জানা যায় দেশের ভিতরে তীব্র চাপে আছেন তিনি। ধারাবাহিক বেশ কিছু স্ক্যান্ডাল ঘিরে ধরেছে তাকে। এছাড়া পর্যবেক্ষকরা বলেছেন, নিজস্ব রাজনৈতিক সমস্যায় হাবুডুবু খাচ্ছেন প্রেসিডেন্ট। তার মধ্যে তিনি ক্ষমতাকে ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এর ফলে তিনি সামরিক আইন ঘোষণা দেওয়ার 2 ঘন্টারও কম সময়ের মধ্যে এমপিরা জোর করে পার্লামেন্ট ভবনের ভিতরে প্রবেশ করেন এবং প্রেসিডেন্টের সিদ্ধান্তকে আটকে দিতে ভোট করেন। কোন এমপি ব্যারিকেড ভেঙে পার্লামেন্টের ভিতরে প্রবেশ করেন। একজন এমপি বলেছেন, তিনি দেয়াল টপকে প্রবেশ করেছেন। পার্লামেন্টে তাদের ভোটের পর প্রেসিডেন্ট ইউটার্ন নেন, সামরিক আইন জারি সিদ্ধান্ত থেকে ফিরে আসেন। এখন তার বিরুদ্ধে কয়েকদিনের মধ্যে অভিশংসন প্রস্তাবের উপর ভোট করার প্রস্তুতি নিচ্ছেন এমপিরা। যদি তাদের ভোটে প্রেসিডেন্ট অভিশংসিত হন, তাহলে সাংবিধানিক আদালতে বিচারের মুখোমুখি হতে হবে প্রেসিডেন্ট ইউনকে। এমন পরিস্থিতিতে তালগোল পাকিয়ে গেছে দেশটির রাজধানীতে। সংকট মোকাবেলায় পালিয়ে যাওয়া সেনাদের ফিরিয়ে আনছে ইউক্রেন। রাশিয়ার বৃহত্তর সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হিমশিম খাচ্ছে ইউক্রেনের সেনাবাহিনী। বিশেষত পদাতিক বাহিনীর জন্য প্রয়োজনীয় সৈন্যের অভাবে চাপে পড়েছে তারা। এই পরিস্থিতিতে সেনা শূন্যতা পূরণে অনুপস্থিত কিংবা দায়িত্ব থেকে পালিয়ে যাওয়া সৈন্যদের ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ইউক্রেনের প্রসিকিউটর অফিসের তথ্য মতে 2022 সাল থেকে এ পর্যন্ত দায়িত্ব পালনে অনুপস্থিত থাকা এবং যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়ার অভিযোগে প্রায় 95,000 মামলা করা হয়েছে। এর মধ্যে প্রায় 2/3 মামলা শুধু 2024 সালে হয়েছে। সম্প্রতি ইউক্রেনীয় সংসদ নতুন একটি আইন পাশ করেছে, যেখানে প্রথমবার দায়িত্ব পালনে অনুপস্থিত থাকাকে অপরাধ হিসেবে গণ্য না করার বিধান রাখা হয়েছে। ফলে সেনারা নতুন করে সেবায় ফিরে আসার সুযোগ পাচ্ছেন। ইউক্রেনের এলিটের 47তম ব্রিগেড তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন সৈন্যদের পুনরায় যোগ দেওয়ার আহ্বান জানায়। ব্রিগেডের প্রধান নিয়োগ কর্মকর্তা ভায়াচেস্লাভ সিমার্নভ জানিয়েছেন, এই আহ্বানের পর মাত্র 2 দিনে 100টিরও বেশি আবেদন জমা পড়ে। আবেদন এত বেশি আসছে যে আমরা একটি প্রক্রিয়া শেষ করার আগেই নতুনগুলো এসে যাচ্ছে বলেন তিনি। কর্মক্লান্তি এবং দীর্ঘ সময় ধরে যুদ্ধরত থাকার কারণে অনেক সেনা দায়িত্ব পালনে অনুপস্থিত ছিলেন। কেবল গত মাসে 6,000 সেনা তাদের দায়িত্বে ফিরে এসেছেন, যার মধ্যে নতুন আইনের বাস্তবায়নের 72 ঘন্টার মধ্যে ফিরে এসেছেন 3,000 সেনা। এই পরিস্থিতি নিয়ে জেলেনস্কি জানান, গত 1 বছরে গঠিত 10টি নতুন ব্রিগেডের মধ্যে মাত্র 1/4 প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম পেয়েছে। তবে সেনাদের ক্লান্তি এবং পুনরায় দলে ফেরানোর এই উদ্যোগ সামরিক শূন্যতা কিছুটা পূরণে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। জিম্মিদের মুক্তি নিয়ে ট্রাম্পের কড়া হুঁশিয়ারিকে সাধুবাদ জানালো ইসরায়েল। 20 জানুয়ারি অভিষেকের আগে ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তি না দিলে মধ্যপ্রাচ্যকে নজিরবিহীন পরিণতি ভোগ করতে হবে। সোমবার 2 ডিসেম্বর এমন কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর একদিন পর মঙ্গলবার ইসরায়েলি নেতারা তার এই প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে কোনো গোষ্ঠীর নাম উল্লেখ না করেই সোমবার তিনি লিখেছিলেন, তার শপথ নেওয়ার সময় জিম্মিদের মুক্তি দিতে হবে। আর তার দাবি মোতাবেক এমনটি যদি না হয়, তবে দায়ীদের যুক্তরাষ্ট্রের দীর্ঘ ইতিহাসে নজিরবিহীন পরিণতি ভোগ করতে হবে। 2023 সালে ইসরায়েল একটি আকস্মিক হামলার সময় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের নেতৃত্বাধীন যোদ্ধারা 250 জনেরও বেশি মানুষকে জিম্মি করে গাজায় নিয়ে যায়। কয়েকজনকে মুক্তি দেওয়া হলেও আটককৃতদের প্রায় অর্ধেক এখনো গাজায় রয়েছে, যদিও তাদের অন্তত 1/3কে মৃত বলে মনে করা হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার অনেক মন্ত্রী প্রকাশ্যে ট্রাম্পকে এমন কঠোর বার্তা দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন। মন্ত্রিসভার বৈঠকের শুরুতে নেতানিয়াহু বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প সঠিক জায়গায় জোর দিয়েছেন, হামাসের উপর ইসরায়েলি সরকারের উপর নয়, যেমনটি হয়ে থাকে। অর্থমন্ত্রী বেজালেল স্মটরিচ বলেছেন, কে সঠিক এবং কে ভুল ট্রাম্পের বিবৃতি সবাইকে তাই স্পষ্ট করে দিয়েছে। তিনি বলেন, এটি হলো জিম্মিদের ফিরিয়ে আনার উপায়। হামাসও তার সমর্থকদের চাপ দিয়ে তাদের ব্যয় বৃদ্ধি করে এবং তাদের অযৌক্তিক দাবিতে নথি স্বীকার না করে তাদের পরাজিত করা। ট্রাম্পের এমন প্রতিশ্রুতির জন্য নিখোঁজ জিম্মিদের পরিবারও কৃতজ্ঞতা প্রকাশ করেছে। ফ্যামিলি ফোরাম বলেছে, এটি এখন সবার কাছে স্পষ্ট যে সময় এসেছে, আমাদের এখনই তাদের বাড়িতে ফিরিয়ে আনতে হবে। হামার উত্তরে সিরীয় বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের লড়াই।
রাতভর ব্যাপক বিমান হামলায় হামা শহরের কাছ থেকে পিছু হটতে বাধ্য হয়েছে সিরিয়ার বিদ্রোহীরা। বিদ্রোহী সরকারি উভয় পক্ষ থেকে বুধবার 4 ডিসেম্বর এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। গত সপ্তাহে বিদ্রোহীরা সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো এর আশপাশের বেশিরভাগ এলাকা দখল করে দ্রুত অগ্রসর হয়। মঙ্গলবার তারা হামার মাত্র কয়েক কিলোমিটারের মধ্যে পৌঁছে যায়। হামা শহরটি বিদ্রোহীদের দখলে গেলে প্রেসিডেন্ট বাশার আল আসাদের উপর চাপ আরও বেড়ে যাবে। বিদ্রোহীদের এই অগ্রযাত্রায় আসাদের মিত্রদের উদ্বেগ বেড়েছে। ইরান মঙ্গলবার জানায় প্রয়োজন হলে তারা সিরিয়ায় সেনা পাঠানোর বিষয়টি বিবেচনা করবে। রাশিয়াকে সন্ত্রাসী আগ্রাসন আখ্যা দিয়ে দ্রুত এর অবসান দাবি করেছে। ইরানে সমর্থিত ইরাকি যোদ্ধারা আসাদের পক্ষে লড়াই করতে সিরিয়ায় প্রবেশ করেছে। অন্যদিকে আসাদ সরকার নতুন করে সেনাবাহিনীতে সদস্য নিয়োগের ব্যবস্থা গ্রহণ করেছে। দামেস্ক পূর্ব দেইর আল জোরে চেকপয়েন্টে স্থাপন করে তরুণদের সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হচ্ছে বলে বাসিন্দারা জানিয়েছেন। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম ও মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, হামা শহরের 5 কিলোমিটার উত্তর পূর্বে জাবাল জাইন আল আবিদিন এলাকায় তীব্র সংঘর্ষ হয়েছে। এটি শহরের প্রধান সড়কের উপর কৌশলগত নিয়ন্ত্রণ নিশ্চিত করতে পারে। স্থানীয় বিদ্রোহী কমান্ডার আবু আল কাকা বলেছেন, ব্যাপক বিমান হামলার কারণে আমরা পিছু হটতে বাধ্য হয়েছি। বিদ্রোহীদের পক্ষ থেকে আরেক ব্যক্তি জানান, জাবাল জাইন আল আবিদিন দখলে ব্যর্থ হওয়ায় তাদের অগ্রযাত্রা বাধাগ্রস্ত হয়েছে।